নিউজ টাইমের ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজকের এডিট বিট নিয়ে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। কেন জানেন? কয়েকদিন আগে এই ভাইপোর হেলিকপ্টার জেট বিমান নিয়ে বিভিন্ন প্রশ্ন বা সমালোচনা হচ্ছিল এবং দলের অন্দর থেকে বারবার প্রশ্ন হচ্ছিল দলের টাকা খরচা করে কেন এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট জেটে দিল্লি যাবেন বা এখানে যাবেন ওখানে যাবেন, এবং লাস্ট 3 বছরে যে খরচার হিসেব তা একেবারে চমকে দেওয়ার মতন। প্রায় 150 কোটি টাকা এই বিমান ভাড়ার জন্য খরচা হয়েছে। এই বিষয়টা সামনে আসার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং এজেন্সি। খোঁজ নিয়ে জানা যায় যে কেয়ারওয়েল বলে যে এভিয়েশনের মাধ্যমে বিমান ভাড়া নেওয়া হতো, সেই বিমান কেনা হয়েছিল কেম্যান দ্বীপ থেকে আসা আনসিকিউর্ড লোন নিয়ে। কেম্যান দ্বীপ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এর আগে আমরা ভানুতুয়া শুনেছিলাম বিনয় মিশ্রর কারণে। বিনয় মিশ্র নাকি এখন ওখানেই পালিয়ে থাকেন, ওখানকার রেসিডেন্সিয়াল পারমিট তার কাছে আছে। কিন্তু কেম্যান দ্বীপের কথা কারো জানা ছিল না। আর সেই কেম্যান দ্বীপের থেকে যেভাবে টাকা এই কেয়ারওয়েল এভিয়েশনে এসছে, সেই টাকাটা নাকি তৃণমূলেরই টাকা। সেই টাকা দিয়েই ভাইপো যে জেট বা হেলিকপ্টার চড়েন সেই টাকা দিয়েই কেনা। আবার ওই কেয়ারওয়েল এভিয়েশনকে তৃণমূল আবার ভাড়াও দেয়। তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে মানি লন্ডারিংটা হচ্ছিল। কিন্তু এই বিষয় নিয়ে তৃণমূল দলেরই একজন খুব গুরুত্বপূর্ণ বিধায়ক, যিনি এই মুহূর্তে একটু বিক্ষুব্ধও বটে, ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন, চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার পরিচয় কিন্তু আরও একটি আছে, তিনি একজন আইপিএস। তিনি বলছেন যে কিভাবে এটা সম্ভব। আর ইডি ঠিক একই কারণে কিন্তু এই অ্যাকাউন্টগুলো, যে অ্যাকাউন্ট থেকে তৃণমূল টাকা দিত কেয়ারওয়েল এভিয়েশনকে, সেই টাকাটা ফ্রিজ করেছে। তারাই আবিষ্কার করেছে যে কিভাবে কেম্যান দ্বীপ থেকে আনসিকিউর্ড লোন এই অ্যাকাউন্টগুলোতে ঢুকত। ফলে আজ দলের অন্দরে যে প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল, আজ প্রসূন বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নে আরও একটু উল্লেখযোগ্য পাঠ দিয়ে বলে দিয়েছেন। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে সম্ভব। এক তো ফেরা আছে আমাদের দেশে, বৈদেশিক মুদ্রা কিভাবে লেনদেন করা হয়, তারপরে কেন্দ্রীয় এজেন্সিরা রয়েছেন যারা তদন্ত করবেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন এই রাজ্যের বিভিন্ন কেসে রাজ্য সিআইডির হাজিরা দিতে হচ্ছে, কোর্টে গিয়ে তাকে রক্ষা কবচ চাইতে হচ্ছে, আর উল্টো দিকে আমরা জানি যে কয়লা পাচারে তাকে বারবার ডাকা হয়েছে, নিয়োগ দুর্নীতিতে তাদের অবস্থান পরিষ্কার করতে বলেছে লিপস অ্যান্ড বাউন্ডকে, এবং এর সঙ্গে যে যুক্ত হলো আজ কেম্যান আইল্যান্ডের টাকা পাচার। তাহলে ভাবুন তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বা এই কোম্পানির মাধ্যমে কত টাকা মানি লন্ডারিং হয়েছে, যে টাকাগুলো কিন্তু এই দলের টাকা, ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রসূন বন্দ্যোপাধ্যায় এটাই বলছে যে কোনো রাজনৈতিক দলের এই ধরনের সম্পর্ক থাকা উচিত নয়। একবার শুনুন কি বলছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, শুনুন। কেমেন আইল্যান্ড বা কিছু এগুলোতে যেটা ফাইন্যান্সিয়াল এক্সপার্টসরা বলছেন যে এগুলো মূলত ট্যাক্স সেভিং। তো এই পুরো বিষয়টাকে মানে একটা ডুবিয়াস রেন্টাল লুপ বলা হয়। এটা একটা খুব সন্দেহজনক রেন্টাল লুপ, যার মধ্যে কোনো পলিটিক্যাল পার্টির এন্ট্রি হওয়া উচিত বলে মনে হয় না। বাট এইরকম এলিগেশন আমি কখনো শুনিনি যে এরকম একটা ডুবিয়াস রেন্টাল লুপের মধ্যে দিয়ে টাকা কেমেন আইল্যান্ড থেকে ফাইন্যান্স হলো, আবার একটা সংস্থা বিমান হায়ার করলো। দিস ইজ কোয়াইট ডিস্টার্বিং। প্রাক্তন আইপিএস তো, তার মধ্যে কোথাও তো একটা ইনভেস্টিগেশনের বিষয় থাকে, এবং তিনি হয়তো তার নিজের অভিজ্ঞতা থেকে বলছেন যে কেন, কিভাবে, কি কারণে এই টাকাগুলোকে ট্যাক্স সেভিং হিসাবে ব্যবহার করা হয়। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, এরপরে হয়তো আরও অনেক কিছু বেরিয়ে আসবে, এবং কেয়ারওয়েল এভিয়েশন যার মধ্য দিয়ে এই টাকাটা ঘুরপথে তৃণমূল ব্যবহার করত, সেটাও হয়তো কিছুদিন পরে আমরা জানতে পারব। কিন্তু আরও উল্লেখযোগ্য, আরও তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় বলছেন, যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তার বিষয়। প্রসূন বন্দ্যোপাধ্যায়, যিনি চাঁচলের বিধায়ক এবং মালদা জেলার দায়িত্বে রয়েছেন, তার অবজারভেশন মালদা জেলা থেকে
এমন অনেক নেতা আছেন যারা নাকি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতেন, ভাবতে পারছেন? বাংলাদেশে টাকা ইনভেস্টমেন্ট করছেন। এটা কিন্তু একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য নয়, বা আমাদের দেশের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট নয়, একেবারে ফরেন ইনভেস্টমেন্ট। সেটা কিভাবে সম্ভব? কেউ কেউ নাকি আবার ওই সময় অন্য নাম করে, অন্য জায়গার নাম করে বাংলাদেশেও চলে গেছেন। তো সেগুলো নিয়ে তো প্রশ্ন উঠবেই। আজকে প্রসূনবাবু যে কথাগুলো বলছেন, এটা কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ইনভেস্টমেন্টের পিছনে অনেক কারণ আছেন, সেই কারণটাও তিনি খোলাসা করেছেন যে নিশ্চয়ই কোনো তথ্য পাচার হয়েছে। কি বলছেন একবার প্রসূনবাবু, আপনারা শুনুন। যে মালদার তৎকালীন তৃণমূল কংগ্রেসে যারা দায়িত্বে ছিলেন, প্রথম সারির এক দুজন নেতা, তাদের মানে ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, হেলথ সেক্টরে আছে, আরো নির্দিষ্ট করেও শোনা যাচ্ছে। যদি বাংলাদেশে মালদার কোনো নেতার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে কি মালদা বা ইন্ডিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে বাংলাদেশে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ইন লিউ অফ দ্যাট, যে তুমি আমাকে এখানে বিজনেস করতে দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিকজ আমি পার্টি ইন পাওয়ার, তো আমার কাছে ইনফরমেশন থাকবে গভর্নমেন্টের সম্পর্কে। তাহলে কি মালদার এই কানেকশন কোনোভাবে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল? একটা হচ্ছে এখানে শুধুমাত্র ইডি আসবে না, কেমেন আইল্যান্ড ইডি আসতে পারে, এখানে ইডির সাথে এনআইএ কেও নামতে হবে। আমি তো একজন নেতা সম্পর্কে জানি, প্লিজ, যে যিনি 2024 সালের এপ্রিল মাসের সেকেন্ড উইকে বাংলাদেশ গিয়েছিলেন, কাউকে না বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু আপডেট যেটা প্রসূনবাবু বলার চেষ্টা করলেন। শুধু ইডি নয়, এনআইএকেও এই তদন্তের মধ্যে আসা উচিত। যদি আপনাদের মনে থাকে, দুদিন আগেই উত্তরপ্রদেশ এটিএস এবং ইডি মিলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যৌথ একটা রেড করেছিল, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গও ছিল, যেখানে হারোয়াতে তারা পৌঁছেছিল এবং দেখেছে যে টেরর ফান্ডিংয়ের জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, সেই যোগ কোথাও না কোথাও আছে এই রাজ্যে, এবং যারা এই রাজ্য থেকেই বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং সবটাই কিন্তু সন্ত্রাসবাদী কোনো সংগঠনের ছাতার তলায় থেকে। আজ দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা নিয়ে যারা খেলা করছেন, যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? নিশ্চয়ই ছাড়বে না। দেশের আইন কানুন, এজেন্সি সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এবং ঝাঁপিয়ে পড়া উচিত। এবং এই বক্তব্যের পর আমার মনে হয় আরও বেশি করে ইডি এবং এনআইএ এই বিষয় নিয়ে তদন্ত করতে আসা উচিত। এবং যে বা যারা যুক্ত, যাদের নাম বলছেন, তিনি নাম প্রকাশ্যে না বললেও বোঝা যাচ্ছে তিনি কাদের কথা বলছেন। কেন এতদিন তাদেরকে এই তদন্তের আওতায় আনা হয়নি? কেন দল সব জেনেও চুপ করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মানে কোথাও তাদের স্বার্থ ছিল, কোথাও তারা সেই টাকার ব্যবহার করেছেন অন্যভাবে, মানি লন্ডারিংয়ের কোথাও না কোথাও তারা হেল্প করেছেন। নাহলে দলের মধ্যে থেকে তার এত বড় সাহস হবে না এই ধরনের কাজ, যেখানে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাহলে যে কথাটা বারবার বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কোথাও একটা যোগ ছিল, সেটা তো আরও একবার প্রমাণ হয়ে যাচ্ছে। আমার মনে হয় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ নিশ্চয়ই এই বিষয়টা দেখবেন, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যারা বারবার বলেন, যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা করেন, তাদেরকে কিন্তু ছাড়া হবে না। এই রাজ্যের এই ঘটনাক্রম সামনে আসার পর আরও অনেকগুলো বিষয় আসছে, যে যেমন কেমেন দ্বীপে থেকে আনসিকিউর্ড লোন নেওয়া, বা সেখানে তৃণমূলের টাকা পাচার হওয়া, সেই টাকা এখানে আসা, সেটাও তো একটা অপরাধ, ফেরা আইনি অপরাধ। কিভাবে সম্ভব? কেউ বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছে এবং তার বিনিময়ে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশকে পাচার করে দেওয়া হচ্ছে। যদি এই ধরনের কোনো বিষয় থাকে, তাহলে তো এটা অনেক বড় অপরাধ। সেই অপরাধের শাস্তি কী হতে পারে ভাবা উচিত। এবং শুধু রাজনৈতিক স্তরে নয়, এটা দেশের সার্বভৌমত্বের বিষয়। কিন্তু পূর্বতন সরকারের আমলে যারা এই কাজগুলো করেছেন, তাদেরকে খোলা ছাড় দেওয়া হয়েছে, তার মানে তাদেরকে ব্যবহার হতে দেওয়া হয়েছে। তাই আজকে ভাইপো যখন এই ধরনের কাজ করছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজ করেছেন, তিনি যখন তদন্তের আওতায় এসে যাচ্ছেন, তখন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, যে বা যাদের কথা বলা হচ্ছে, যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছেন, সেই নেতাদেরকেও ধরা উচিত এবং মানুষের সামনে নিয়ে আসা উচিত,
তারা কি করেছে, কেন করেছে, কার জন্য করেছে এবং টাকা কোথায় কাটানো হয়েছিল। তো এবার তো ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। দুর্নীতি এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বেইমানি করা যে মানুষগুলো আজ তৃণমূল দলের ছত্রছায়ায় থেকেছেন এবং এখন নিজেদেরকে বাঁচাতে তারা মমতা খারাপ বলে অন্য দলে চলে যাচ্ছেন, তাদের কাউকেই ছাড়া উচিত নয় আমার মনে হয়। আপনাদের কি মত? এবং এরপরে সত্যি সত্যি দেশের কেন্দ্রীয় এজেন্সি এনআইএ কতটা তৎপর হবে, আপনার মতামত আমাদেরকে জানান আমাদের ভিউয়ার্স পোলের মাধ্যমে, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকের প্রশ্ন আমাদের কাছে যে যারা দলের মধ্যে থেকে এই বিশ্বাসঘাতকতা করেছেন তাদের কি শাস্তি হওয়া উচিত? আপনাদের প্রশ্ন হ্যাঁ বা নায় জানাবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা নিউজ টাইমের ডিজিটাল পেজে সমস্ত খবর আপডেটের জন্য নজর রাখুন এবং আমাদের পেজ সাবস্ক্রাইব করুন। আজ এখানে শেষ করছি। নমস্কার।